অর্থ সংকট ও অদক্ষতার কারণে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে এডিপি বাস্তবায়ন। ৯ মাসে যা মাত্র ৩৬%। এই হার স্মরণকালের মধ্যে সবচেয়ে কম। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিভাগ আইএমএডি এই তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে ৯ মাসে খরচ হয়েছে মাত্র ৭৫,৬০৭ কোটি টাকা। ফলে বাকি ৩ মাসে ব্যয় করতে হবে এডিপি বরাদ্দের ১,২৪,০০০ কোটির উপরে। তথ্য অনুযায়ী মার্চ পর্যন্ত সবচেয়ে বেশি খরচ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৭৪%, আর বাকি ১০% অর্থ খরচ করতে ব্যর্থ হয়েছে জননিরাপত্তা বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। চলতি অর্থ বছরের সংশোধিত এডিপি বরাদ্দ ২ লাখ কোটি টাকা। এবার রেলের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনে ২,০০০ কোটি টাকার বিশাল প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ৫ বছর মেয়াদী ওই প্রকল্প শেষ হবে ২০৩১ সালে। মূলত সংস্কারের জন্য প্রতি বছর পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় এই টাকা চাওয়া হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদ হোসাইন। দেশের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রেলওয়ে, কিন্তু ১৬৪ বছর আগে এই অঞ্চলে যাত্রা শুরু হলেও সেবার মান, ব্যবস্থাপনা ও আস্থার বিচারে বেশ পিছিয়ে বহু দেশের চেয়ে। উল্টো বিপুল বিনিয়োগ, প্রকল্প আর পরিকল্পনা হাতে নিয়েও লাভজনক করা যায়নি এই খাতকে। ফলে বিপুল লোকসান হচ্ছে দীর্ঘ সময় ধরে। তবে বাস্তবতা পক্ষে না থাকলেও কেবল সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য আগামী অর্থবছরে ২,০০০ কোটি টাকার বিশেষ প্রকল্প চায় রেলওয়ে পশ্চিমাঞ্চল। প্রস্তাবনায় বলা হয় প্রতি বছর ১.৫ থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দ থাকে এই খাতে, যা দিয়ে মেটানো যায় না প্রয়োজনীয় ব্যয়। এছাড়া বরাদ্দের টাকাও পাওয়া যায় না সময় মতো। তাই ৫ বছরের জন্য এটিকে প্রকল্প আকারে অনুমোদনের জন্য প্রস্তাব করেছে পশ্চিমাঞ্চল, যদিও ভিন্ন মত এই বিশ্লেষকের। বিগত এক যুগে আসলে আমরা রেলের পিছনে ব্যাপক বিনিয়োগ করেছি, অনেক উচ্চাভিলাষী প্রকল্প করেছি, আইকনিক দৃষ্টিনন্দন স্টেশন বানিয়েছি, কিন্তু আমরা রেলপথ সম্প্রসারণের পাশাপাশি সরকারের যেটা উচিত ছিল যে আমাদের পুরনো যে রেলপথগুলি সেটা আসলে রক্ষণাবেক্ষণ বলি অথবা সেটা পরিবর্তনের যে কথা বলছি, অনেকের আসলে ইকোনমিক লাইফ টাইম শেষ, সেই কাজটা কিন্তু করা হয়নি। যে ট্র্যাকগুলো অনেক পুরনো হয়ে গেছে, আয়ুষ্কাল শেষ, সেটা তো আপনার পরিবর্তন করতে হবে। এটা শুধু রক্ষণাবেক্ষণের বিষয় না, সো নিয়মিত যে রক্ষণাবেক্ষণের যে বাজেটটা আমাদের থাকে তার বাইরেও আসলে প্রকল্প নিতে হবে। মূলত যমুনা সেতুর পর থেকে রাজশাহী, রংপুর হয়ে খুলনা পর্যন্ত বিস্তৃত পশ্চিমাঞ্চলের কার্যক্রম, যার অধীনে রেল নেটওয়ার্ক ১৯৩০ কিলোমিটার। প্রস্তাবনায় বলা হয় এই রুটের অধিকাংশই পুরনো, ক্ষয় হওয়ার মাত্রাও বেশি। তাই বহু এলাকায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। পাশাপাশি তীব্র ঘাটতি রয়েছে ব্যালাস্ট পাথরের, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। প্রস্তাবনা অনুযায়ী প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকায় ৫০০ কিলোমিটার পথ পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ করতে চায় পশ্চিমাঞ্চল। বিশেষজ্ঞরা মনে করছেন শুধু প্রকল্প গ্রহণ নয়, বাস্তবায়নেও কঠোর হতে হবে সরকারকে। প্রকল্পর যে সুবিধা পাওয়ার কথা, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সুবিধা, সেটা পাওয়ার জন্য আসলে সময় মতন প্রকল্প আমার শেষ করতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার এটার যে বেনিফিট বা সুবিধা সেটাও যেমন পাবে, একই সাথে আমরা দেখি, অতীতেও দেখেছি, প্রকল্প যখনই আসলে দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায় তখন আমরা দেখি ব্যয়টাও আসলে বাড়তে থাকে, তখন এই প্রকল্পর যে আসলে উপযোগিতা সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পশ্চিমাঞ্চলের লোকসান হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। এদিকে ১৩,৪৪৫ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক, যেখানে সরকারের অর্থায়ন ৮,০০০ কোটি টাকা। বিএনপি সরকারের দ্বিতীয় একনেক সভায় অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে ৫টি প্রকল্প নতুন, বাকিগুলো সংশোধিত মেয়াদ বৃদ্ধির। এদিন ৫০ কোটির কম ব্যয়ের ৩৩টি প্রকল্প নিয়েও অবহিত করা হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানিয়েছেন যে ব্যয় সংকোচনের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতা পরিহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৭টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে, ১৭টির মধ্যে 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ কিছু বিষয় আছে, কিছু তদন্তের বিষয় আছে। একরকম নুনান্তে পান্তা ফুরানোর মতো অবস্থায় সরকারের আর্থিক অবস্থা, কারণ আয় এতটাই কম যে রাষ্ট্র পরিচালনায় মূল ভরসা হয়ে উঠছে এখন ব্যাংকের টাকা। রাজস্ব ঘাটতির লাখ কোটি টাকা ছুঁই আছে বিদেশি ঋণের দায় আর বাড়তি ব্যয়ের চাপও। এমন বাস্তবতায় ব্যবসা, বিনিয়োগ আর উন্নয়ন বান্ধব বাজেট দিতে কতটা স্বস্তিতে সরকার, সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে।
বিশ্লেষকরা মনে করছেন যে সমীকরণ এতটাই জটিল হয়ে উঠছে যে তা মেলানো কঠিন হবে আগের যে কোনো সময়ের চেয়ে। বিস্তারিত প্রতিবেদনে। বাজেটের বাকি মাস দেড়েক, এরই মধ্যে দাবি দেওয়া আর প্রত্যাশার কথা জানতে বিভিন্ন পক্ষের সাথে বসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। থেমে নেই অর্থমন্ত্রীও, চেষ্টা করছেন একটা উপযোগী বাজেটের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণের, কিন্তু স্বস্তিতে নেই তিনি। কারণ অর্থনীতির নানা সূচক এখন বিপর্যস্ত, যা আরও খানিকটা উস্কে দিয়েছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচনী ওয়াদা পূরণে, যার আংশিক কার্যক্রম শুরুও হয়েছে স্বল্প পরিসরে, যেমন ফ্যামিলি ও কৃষি কার্ড, খাল খনন ইত্যাদি। ফলে নতুন অর্থবছরে স্বভাবতই বাড়তি বরাদ্দ দিতে হবে এসব খাতে। থাকবে সামাজিক নিরাপত্তার চলমান কর্মসূচির চাপও। ফলে এই দুইয়ের সমন্বয়ে খানিকটা হলেও কঠিন হবে অর্থমন্ত্রীর জন্য। এই বিশেষজ্ঞ মনে করেন আর্থিক চাপ থাকায় সরকারকে অর্থ ব্যয় করতে হবে বিচার বিশ্লেষণের মাধ্যমে। বাজেটের মধ্যে অর্থনীতি ছাড়াও একটা সমাজতাত্ত্বিক বিষয় এসে গেছে। সমাজতাত্ত্বিক বিষয়টা কিভাবে কাজ করে? বড় একটা বাজেট দিতে হবে, বড় রাজস্ব লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে। যখন দিচ্ছি তখনই আমি জানি যে এটা অর্জিত হবে না। এই বছরে যে নতুন সরকার এসছে, হ্যাঁ এখন সংকট মোকাবেলা করতে হবে, তার জন্য দিতে হবে, কিন্তু এই সময়েই অর্থনীতির মধ্যমেয়াদী কৌশল নিয়ে জোরালো কৌশলের চিন্তাগুলো সামনে নিয়ে আসতে হবে। দেখে যে অনেক প্রোগ্রাম করতে হবে, কিন্তু রাজস্ব তখনও উঠছে না। এরকম মাঝে মাঝে হয়, বছরে প্রথম দিকে দেখা যায় যে রাজস্ব আহরণ এবং ব্যয়টা একটু বেশি থাকে, তখন ব্যাংকিং সিস্টেম থেকে ধার করতে হয়, আর নাহলে সেন্ট্রাল ব্যাংক থেকে ধার করতে হয়। চলতি অর্থবছরের ৯ মাসে রাজস্ব ঘাটতি প্রায় লাখ কোটি টাকা। অবস্থা এতটাই খারাপ যে রাষ্ট্রের পরিচালন ব্যয়ের জন্য দুহাত ভরে ধার করতে হচ্ছে সরকারকে। মার্চ পর্যন্ত কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই তা ছাড়িয়ে গেছে পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা। অন্যদিকে এডিপি বাস্তবায়ন কিংবা বিদেশি ঋণের দায় সবখানে বাড়ছে অস্বস্তি। ফলে ৯.৫ লাখ কোটি টাকার বিলাসী বাজেট দেওয়ার মতো কতটা সুবিধাজনক অবস্থানে আছে সরকার, সে প্রশ্নই বিশ্লেষকদের। এই ঘাটতির বৃত্ত থেকে বের হয়ে আসার জন্য যে অর্থনৈতিক অবস্থা দরকার এই মুহূর্তে, যে একটা উচ্চ প্রবৃদ্ধির দিকে যাবে বাংলাদেশ, বিনিয়োগ বাড়বে, মানে প্রাইভেট সেক্টর আর বেশি ইনভেস্ট করবে, তো সেরকম কিন্তু এক ধরনের যে ইচ্ছা, হ্যাঁ আগ্রহ, সেটা কিন্তু নেই। আগামী অর্থ বছরে যেরকম একটা উচ্চাভিলাষী যেটা রাজস্বের লক্ষ্যমাত্রা করছে, তো সেইটা পূরণ না হওয়াটাই খুব স্বাভাবিক। শুধু অর্থ মন্ত্রণালয়ের দিকে তাকালে হবে না। এই বাজেটের আগে যে উদ্যোক্তা শ্রেণী, ব্যবসায়ী মহল, অর্থনীতিবিদ, এই মধ্যমেয়াদী অর্থনৈতিক কৌশলের ধারণাগুলো সব ক্ষেত্র থেকে আসতে হবে। 2026-27 অর্থবছরে মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য থাকছে 7.5%, কিন্তু তেলের দাম বৃদ্ধি সহ নানা সংকট সেই সূচককেও বাড়িয়ে দিতে পারে আগামী দিনে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। গত 3 বছরে বন্ধ হয়েছে 400-র বেশি পোশাক কারখানা। আর্থিক ঝুঁকিতে পড়েছে আরও অনেকগুলো। এনবিআরের প্রাক বাজেট আলোচনায় এমন দাবি করেছেন বিজিএমইএ সভাপতি। এজন্য ব্যবসার ব্যয় বৃদ্ধি ও নীতি দুর্বলতাকে দায়ী করেছেন তিনি। এ সময় টার্নওভার কর কমানোর দাবি জানায় বিটিএমএ। আর করদাতাদেরকে হাইকোর্ট দেখানোর প্রবণতা বন্ধ করতে কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। কয়েক বছরে জ্বালানি সংকট, উচ্চ সুদের হার, বাড়তি উৎপাদন ব্যয়সহ নানা কারণে সংকটে পোশাক শিল্প। ফলে চলতি অর্থ বছরে টানা ৮ মাস ধরে নেতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি। এনবিআরের বাজেট আলোচনায় বিজিএমইএ সভাপতি বলেন, গত ৩ বছরে বন্ধ হয়েছে 400-র বেশি পোশাক কারখানা। আর্থিক ঝুঁকিতে আছে বেশ কয়েকটি। এজন্য ব্যবসার ব্যয় বৃদ্ধি সহ নানা কারণকে দায়ী করেন তিনি। তো এটা আমি বলবো যে ওয়েভ করবেন, যেহেতু ইনসেন্টিভ এক ধরনের ভর্তুকি, এটার উপর যেন ট্যাক্স ইম্পোজ করা না হয়। আমাদের যে আপনি যেটা বলবেন, এটা আমি একটু পরে বোঝার চেষ্টা করবো, যে রিস্ক বেসড অডিট সিস্টেম করবেন। এ সময় আসছে বাজেটে উৎসে কর কমানো ও রপ্তানিতে নগদ সহায়তার বিপরীতে 10% আয়কর বাতিলের দাবি জানায় এই খাতের দুই সংগঠন। একই সাথে রপ্তানিমুখী কারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সোলার প্যানেল, ব্যাটারি সহ যন্ত্রাংশ আমদানিতে কর হার 1% নামানোর দাবি জানানো হয়। এছাড়া এলপিজির উপর থাকা ভ্যাট তুলে দেওয়ার প্রস্তাবও দেন তারা। ইনসেন্টিভের উপরে যে ট্যাক্সটা 10% আমরা পাই, এটা এক ধরনের প্রণোদনা। প্রণোদনের উপরে যদি আবার ট্যাক্স হয়,
কিন্তু দেখতেও বা কেমন লাগে, শুনতে বা কেমন লাগে। তো এটা আমি মনে করি প্রত্যাহার করা যেতে পারে। এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট ফাঁকি বন্ধে কঠোর হচ্ছে এনবিআর। ট্যাক্সের বেস বাংলাদেশের ইকোনমি এবং বাংলাদেশের যে জনসংখ্যা, বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য, সেই অনুযায়ী বেসটা খুবই ছোট। তা আমরা এটাকে বেশ বড় করার জন্য আমরা নানা রকমের উদ্যোগ নিচ্ছি। বিশেষ করে অটোমেশন করার ফলে আমাদের লাইফটা একটু সহজ হয়েছে। এ সময় পণ্য রপ্তানি আয়ের বিপরীতে পাওয়া কমিশন, চার্জ ও পারিশ্রমিকের উপর অগ্রিম আয়কর কমানোর দাবি জানায় বাইং হাউস অ্যাসোসিয়েশন। দ্রুত চলে আসবো, তোমাকে নাকি? মনুল হাসান, ৭১, ঢাকা। দেশের জটিল কর কাঠামোর কারণে বাড়ছে না রাজস্ব আদায়, বরং বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা। গেল ১ দশক ধরে ভ্যাট নির্ধারণের ক্ষেত্রে নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে বক্তারা বলেছেন, দেশের কর কাঠামো এবং রাজস্ব আদায়ের প্রক্রিয়া অর্থনীতির সাথে তাল মেলাতে পারছে না। ফলে প্রবৃদ্ধি হলেও রাষ্ট্রের আর্থিক সক্ষমতা ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে, যা থেকে উত্তরণে ঢালাওভাবে কর নির্ধারণ না করে সঠিকভাবে শুল্ক আরোপের তাগিদ দিয়েছেন তারা। So this is one area that they said they should raise at least 15% now. From the current one is around 6.8%. 90% ডোমেস্টিক যখন সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়া হচ্ছে, ওটা ইম্পোর্টের উপরে যা আছে তার চেয়ে কম হয়, নাই আর না হলে কম আছে। ব্যবসার পরিবেশের বেশিরভাগ সূচকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এজন্য উচ্চ কর্পোরেট কর হারকে দুষছে বিদেশি বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন FICCI। সেমিনারে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসুদ রিয়াজ বলেছেন, দেশের কর নীতি এবং কর প্রশাসন উভয় বিনিয়োগকারীদের জন্য বড় উদ্বেগের বিষয়। এ সময় রাজস্ব নীতির অসামঞ্জস্যতা, কর ব্যবস্থার জটিলতা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ের অভাব তুলে ধরা হয়। বক্তারা বলেন যে বাংলাদেশ বিজনেস রেডিনেস সূচকে 141 দেশের মধ্যে 105তম। উদ্ভাবনী সূচকেও প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এসালামের মালিকানায় থাকা আভিভা ফাইন্যান্সের কার্যক্রম চলমান রাখতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে কর্মরত পরিচালক হাসান তারেক খানকে এ পদে বসানো হয়েছে। আগামী 28 এপ্রিল থেকে দায়িত্ব পালন শুরু করবেন তিনি। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির বোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। ওই সময় মোহাম্মদ সদরুল হুদাকে চেয়ারম্যান করে 5 সদস্যের বোর্ড গঠন করা হয়েছিল। এর আগে প্রতিষ্ঠানটির নাম ছিল রিলায়েন্স ফাইন্যান্স, যার MD ছিলেন আলোচিত PK হালদার আর চেয়ারম্যান ছিলেন ব্যবসায়ী S আলম। অর্থনৈতিক পরাশক্তি হিসেবে প্রতি পদে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেয় চীন। তবে নিজেদের রক্ষণশীল নীতির ফলে এখনও আন্তর্জাতিক মুদ্রা হয়ে উঠতে পারেনি দেশটির মুদ্রা ইউয়ান। তবে ইউক্রেন ও ইরানের যুদ্ধ এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বেইজিংকে। বিশ্ব বাণিজ্যে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে ইউয়ান। নুসরত মমি জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ব অর্থনীতিতে পরাশক্তি হিসেবে চীনের উত্থান বেশ কয়েক দশক আগেই। তবে সব খাতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিলেও দেশটি এখনও নির্ভরশীল ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায়। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সুবর্ণ সুযোগ এনে দিয়েছে চীনকে। বিশ্ব বাণিজ্যে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে ইউয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ডলারকে সংরক্ষিত মুদ্রা হিসেবে গ্রহণ করে 44টি দেশ। পরবর্তীতে তার ব্যাপ্তি ছড়ায় পৃথিবীব্যাপী। এতেই বিশ্বে একক আধিপত্য বিস্তার করে ওয়াশিংটন। সম্প্রতি নানা জটিলতায় এর প্রভাব বলয় থেকে বেরিয়ে যেতে আগ্রহ দেখায় বহু দেশ। আর এই সুযোগ কাজে লাগাতেই মরিয়া হয়ে ওঠে চীন। এমনিতেই দীর্ঘদিন ধরে নানা কৌশলে আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের নির্ভরতা কমাতে কাজ করছে তারা। ইউক্রেন ও ইরান যুদ্ধ যা অনেকটাই সহজ করে দিয়েছে। এই দুই যুদ্ধের ফলে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া, ইরান ও তার মিত্ররা ডলার ব্যবস্থা এড়িয়ে ঝুঁকছে চীনা মুদ্রা ইউয়ানের দিকে। সম্প্রতি যুদ্ধের কারণে হরমুজ প্রণালী আটকে টোল দাবি করে ইরান, যা পরিশোধ করতে হবে ইউয়ানে। তথ্য বলছে এরই মধ্যে অন্তত 2টি জাহাজ ইউয়ানে টোল দিয়ে পাড়ি দেয় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এ পথ, যার একটি যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ভারতের। এছাড়া নিজেদের তেল ইউয়ানে বিক্রির ঘোষণা দেয় ইরান। এরপরই দেশটির তেল বিক্রিতে চীনা নেটওয়ার্কের লেনদেন বেড়েছে প্রায় 50%। জিও ইকোনমিক্সের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে মার্চে ইউয়ানের গড় লেনদেনের পরিমাণ
86 থেকে বেড়ে $131 বিলিয়ন ছাড়িয়েছে। অন্যদিকে ইউক্রেন আক্রমণের পর ডলার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়া চীনের সাথে বাণিজ্য করছে ইউয়ানে। সম্প্রতি চীনা মুদ্রায় বাণিজ্যের ঘোষণা দিয়েছে ব্রিক্সভুক্ত দেশগুলো। যদিও তারল্য ও সহজলভ্যতায় আন্তর্জাতিক বাণিজ্যে এখনও ডলারের ব্যবহারই সর্বোচ্চ, যেখানে ইউয়ানে বৈশ্বিক লেনদেন মাত্র 3%, যার বড় কারণ চীনের কঠোর আর্থিক নিয়ন্ত্রণ। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।